শুভেচ্ছা শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, আশেপাশে ভীষণ রকম একটি আনন্দঘন পরিবেশ বিরাজ করছে, পুজোর একটা আমেজ, একই সাথে আর কিছুদিন পরে চ্যানেল আইয়ের জন্মদিন একই সাথে আমরা উদযাপন করব এবং আজকের এই দিন অর্থাৎ আজকের 25 সেপ্টেম্বর এই দিনটি আসলেই আসলে আমাদের একজনের কথা মনে পড়ে যায়। 80-র দশকে যার রূপালী পর্দায় যার উপস্থিতি আমাদেরকে একটি স্নিগ্ধতা, একটি মুগ্ধতার ব্যাপার আমাদের মধ্যে কাজ করতো। আমরা দেখেছি আলোর মতোই উজ্জ্বল এবং একই সাথে বিকেলে যখন সূর্য আমরা দেখতাম আকাশে, সেই আকাশে সূর্য দেখার সময় যেরকম একটা আনন্দঘন একটা ব্যাপার কাজ করতো, একই সাথে মুগ্ধতা কাজ করতো। পর্দায় যখন আমরা তাকে দেখতাম ঠিক একই ব্যাপার কাজ করত। তার হাসি, তার অভিনয় সব কিছুতেই তিনি আসলে জয় করে নিয়েছিলেন দর্শকদের হৃদয় এবং এখনও তিনি সমানভাবে জনপ্রিয়। এবং আজকের দিনে অর্থাৎ তার জন্মদিনে আমরা তাকে স্মরণ করছি শ্রদ্ধা ভরে এবং আজকে তারকা কথনের সেটে আমরা কথা বলবো তাকে নিয়েই, তার জীবন নিয়ে, তার কাজ নিয়ে। এবং স্টুডিওতে আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সুব্রত এবং আমাদের সঙ্গে আছেন এই প্রজন্মের প্রতিশ্রুতিশীল একজন অভিনেত্রী, আমাদের আরও একজন ভীষণ প্রিয় মানুষ প্রার্থনা ফারদিন তিখি। স্বাগত আপনাদেরকে। তোমাকে স্বাগত। কেমন আছেন? খুব ভালো। আমি শুরুতেই সুব্রত আপনার কাছে যেতে চাই। তার প্রথম ছবি থেকে শুরু করে সাংসারিক জীবন, তাকে একেবারেই কাছে থেকে আপনি পেয়েছেন। আপনার কাছে একটু শুনবো তার অভিনয় জীবন এবং একই সাথে একজন জীবনসঙ্গী হিসেবে তিনি কেমন ছিলেন। দোয়েলের শুরুটা হয়েছিল 82-তে। আজ যদিও বেঁচে থাকতো তাহলে আমরা আজকের এই দিনটিতে তার 59তম জন্মদিন পালন করতাম। দুঃখ এটাই যে খুব অনেক আগেই চলে গিয়েছে, যে সময়টা তার যাওয়ার কথা না, ওর ছেলে মেয়েদেরকে নিয়ে থাকার কথা, সংসারে সব কিছু আগলে রাখার কথা। তো আজকের এই দিনটি থেকে প্রায় 14 বছর আগে সে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আর জন্মদিন ও পরিবারের ওটা ও কীভাবে পালন করতাম আমরা সেটা না, কিন্তু আমরা পরিবারের যারা ছিলাম তাদেরটা সে মহা ধুমধামের সাথে পালন করত এবং এটাতে তার কোনো কৃপণতা ছিল না, কোনো কার্পণ্যতা ছিল না। সবাইকে দাওয়াত দিয়ে বাসায় ডেকে এনে খুব ধুমধামের সে সবার জন্মদিনটা পালন করত। তা আজকে আমরা অনেক দিন পর্যন্ত তার জন্মদিনটা আমরাও পালন করতে পারি না, মনে মনে স্মরণ করি। ওর রাতে ওর মার জন্য কেক কাটে নিজে নিজেই, ওর অনুভূতিটা প্রকাশ করে ও নিজের মধ্য দিয়ে, আর আমি আমার মতো করে থাকি। তো এইভাবেই তার জন্মদিনটা আমরা পালন করতাম, সেও সবারটা পালন করতো। যাক, আনন্দই ছিল। আর আজ অনেক দিন পর্যন্ত সেটা আমাদের মধ্যে হচ্ছে না, সেটা তো আমরা যেমন জানি সবাই তেমন জানে। আর অভিনয় জীবনটা ওর 80-র দশকে শুরু, 82-তে প্রথম ছবি মুক্তি পেয়েছিল আমাদের শ্রদ্ধেয় পরিচালক চাষী নজরুল ইসলামের চন্দ্রনাথ ছবি দিয়ে। তখন সারা ফেলে চেয়েছিল একেবারে সারা বাংলাদেশে। চন্দ্রনাথ একেবারে পুরোটা যারা চলচ্চিত্র দর্শক ছিল তারা এক বাক্যে তখন তার অভিনয়ের প্রশংসা করেছিল। অনেক ছবিতে অভিনয় করেছিল এবং একটা সময় এমন হতো দোয়েলকে বলা হতো যে ও সাংবাদিকদের তারকা। বাংলাদেশে একটা রেকর্ড বলা যায় যে তার একসাথে 29টি পত্রিকা তখন তার একই দিনে ছাপা হয়েছিল, যেটা আমার মনে হয় না যে আজ পর্যন্ত আমরা কোনো শিল্পীরা আমাদের হয়েছে। তো এটি সে ভাগ্যবতী ছিল বলতে হবে। আর পুরো সংসারের দিকে তার খুব নজর ছিল। দিঘি হওয়ার পর থেকে আসলে তার অভিনয়ের ভাটাটা পড়ে, যে ওকে দেখাশোনা করবে। আমার বলো যে তুমি তোমার অভিনয় করে যাও, কিন্তু আমি এখন আর আমার অভিনয়ের প্রতি মন টানে না, যে তখন দিঘিকে সময় দিতে হচ্ছে, ওকে দেখতে হবে। পরে যখন দিঘিও ছোটোবেলায় অভিনয় শুরু করলো তখন তারও সবসময় যাওয়া আসা করতে হতো। এই করতে করতে গিয়েই তার অভিনয় জীবনটা কিন্তু সংক্ষিপ্ত হয়ে গেল, নাহলে হয়তোবা আরও অনেক অনেক ছবিতে সে কাজ করতে পারত। কিছু শিল্পী আছে না যারা আসলে অভিনয় জীবনটা সংক্ষিপ্ত হলেও তার অভিনয়ের রেশটা সবসময় থেকে যায়। তিনি আসলে সেরকমই একজন অভিনেত্রী ছিলেন। আমি একটু দিঘির কাছ থেকে শুনবো, মাকে পর্দায় দেখা, মাকে এত কাছে থেকে পাওয়া, তারপরে সেই অভিনয় জগতেই আবার নিজের আশা, অভিনয় করা, কাজ করা, সবকিছু মিলিয়ে আসলে মাকে কতটুকু ফলো করা হয় বা মায়ের জায়গাটা কিরকম ভাবে থাকে নিজের মধ্যে? ছোটবেলায় তো আসলে তখন তো ইউটিউব ছিল না, ওই সময় তো আসলে ইন্টারনেট ছিল না। তখন যেটা হতো
ছোটবেলায় তার পেপার কাটিংগুলো খুব দেখেছি। সিডিতে আসলে সিডি কিনে নিয়ে এসে, তখন তো ডিভিডি ছিল, ওটাতে দেখা, এভাবে তার অনেক কিছু দেখা হয়েছে। এবং তখন আমরা ওয়েট করতাম যে কোন চ্যানেলে তার সিনেমাটা আজকে দিবে, এরকম করেও ওয়েট করেছি। বিভিন্ন চ্যানেলে সময়সূচি বলে দেওয়া হতো, এই দিন এই সিনেমাটা যাবে তার, আমরা এভাবে ওয়েট করেছি তার সিনেমা দেখার জন্য। তো এই সময়গুলো হয়তোবা তখন ইউটিউব থাকলে খুব ইজি হয়ে যেত, ইজিলি বের করা যেত, কিংবা ওই সময় আসলে আমরা জানিও না কিভাবে আসলে এখন আপলোড করব, ইউটিউবে হোক ফেসবুকে হোক। ওইখান থেকে তাকে দেখে দেখে কিভাবে শিশুশিল্পী হয়ে যাওয়া, এটা আমিও জানি না, তার ইচ্ছাতেই শিশুশিল্পী হয়ে যাওয়া। পুরো শিশুশিল্পী ক্যারিয়ারটা উনি আসলে মেনটেন করেছে, কারণ আমি তো খুব ছোট, আমার তো মেনটেন করার কথাও না, ওই সময় বুঝারই কথা না। তো আমার মাই সব দেখতো শিশুশিল্পীকালে, এবং তারপরে সে চলে যাওয়ার পরে, আমার মা চলে যাওয়ার পরে যেটা হয়, আমি তো তারপরে কাজ করাই ছেড়ে দিই, অনেকটা সময় আমি কাজ করিনি, পড়াশোনায় ব্যস্ত ছিলাম। তারপরে আবার যখন নায়িকা হয়ে ফিরে আসা, তখন তো আমি বলবো ওই সময়টা খুব দরকার ছিল মাকে, যে ওই সময়টাই মনে হয়েছে যে মা থাকলে আমি মা থাকলে অনেক ভালো হতো। কারণ শিশু শিল্পীদের কোনো হেট্রেড হয় না, শিশু শিল্পীদের কোনো পলিটিক্স হয় না, কিছুই হয় না সত্যি কথা বলতে। কিন্তু একটা নায়িকার যেভাবে পথ চলা শুরু করতে হয়, কিংবা একটা নায়িকার যেভাবে মানুষজন চেনা লাগে ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে, এটাতে আমি খুব পিছিয়ে ছিলাম, আমি বলবো এখনো পিছিয়ে আছি। এই জিনিসটার জন্য হলেও আমার মনে হয়েছে আমার মাকে খুব দরকার। উপর থেকে তার আশীর্বাদের জায়গাটা সবসময় দিঘির সাথে আছে এবং থাকবে। আমরা একটু আগে চন্দ্রনাথ চলচ্চিত্রটি নিয়ে কথা বলছিলাম, তার প্রথম চলচ্চিত্র, আমরা দর্শকদেরকে সাথে নিয়ে এসে আমরা আসলে দেখছিলাম, এবং একটু আগে যেমনটি বলছিলাম যে অভিনয় জীবনটা খুব স্বল্প হলেও পর্দায় তার উপস্থিতি সবসময় দর্শকদের মন কেড়েছে। এবং তাকে আমরা যখন পর্দায় দেখেছি, তখন কিন্তু তার সাজ পোশাক, অভিনয় সব কিছুর মধ্যে একটা অন্যরকম ব্যাপার, সাবলীল ব্যাপার, একটা গ্রেসফুলি সে নিজেকে সবসময় ক্যারি করতো। এবং সেই সাজটা যখন প্রচুর বই পড়তো, উপন্যাস পড়তো, যার জন্য সেই উপন্যাস পড়াতে অনেক চরিত্র ধারণ করার মতো সুযোগ ছিল, কিংবা ধারণ করতে পারতো, যেটা আজকালকার অনেক শিল্পী, আমরা বই পড়ি না, বই পড়তে পছন্দ করি না, কিন্তু ওই সময়টা এটা তো সময় কাটানোর জন্য একটা অনেক ছিল, এবং অনেক কিছু জানার জন্যও পড়তো, যেটা আজকে একেবারেই হয় না। যার জন্য ও অভিনয় করতে গেলেই ওর অনেক চরিত্রগুলো ওর জানা থাকতো এই উপন্যাস পড়ার কারণে। এবং আমি একটু দিঘির কাছে এবার জানতে চাইবো, মাকে পর্দায় দেখে যে একটা ইমোশনাল হয়ে যাওয়া, এবং পর্দায় দেখার সময় কিন্তু আমরা দেখি তার সব কিছুই আসলে আমাদেরকে মুগ্ধ করে। মায়ের মতো কি সাজা হয় বা সাজতে ইচ্ছা করে? হ্যাঁ হ্যাঁ, হয়, প্রায়ই হয়, এটা আমি বলবো হয়। কারণ কি, এটার একটা দিক আমার সাথে মিলে যায়, কারণ ওই সময় আমি মনে করি আমার মা খুব আধুনিক ছিল। ওই সময় আমি দেখেছি তাকে যেভাবে ফ্যাশন করতে, যেভাবে স্টাইল করতে, যেভাবে মেকআপ করতে, এখন হয়তো বা আমরা এসব করে থাকি, ওনাকে আমি ওই সময় দেখেছি এগুলো করতে। এবং সে যখন তার নায়িকা ক্যারিয়ার শেষ, আমি হয়েছি, আমি শিশু শিল্পী, আমার সাথে সে কাজে যাচ্ছে, তখনও সে যেভাবে গেট আপ নিয়ে যাচ্ছে, তখনও কিন্তু তার কোনোভাবেই কমতি হয়নি। তো দেখা যায় যে এখন যদি আমি ওভাবে সাজতে যাই, এখন এটা মডার্ন, তখন এটা হয়তো বা কেউ জানতোই না, অনেক কমই জানতো। তো হয় এভাবে এভাবে হয়ে যায়। আর যেটা বেশি আরও লাগে, যে কারণে আমি জানি না, আমার ফ্যামিলি মেম্বার খুব বলে, স্পেশালি আমার বড় খালা আমাকে খুব বলে যে আমি যত বড় হচ্ছি আমার মার চেহারা নাকি তত বেশি আসছে। তো আমার বড় খালামণি প্রায় বলে যে আমি একটু সাজগোজ করলেই নাকি আমাকে মার মতো দেখা যায়। কেউ যখন বলে যে তোমাকে তোমার মায়ের মতো লাগে, তখন আসলে কেমন লাগে? আমার মনে হয় এটা বেস্ট কমপ্লিমেন্ট, কারণ সে এত সুন্দর ছিল, তার মতো 1% পাওয়া তো অনেক ভাগ্যের ব্যাপার। এটা একদম বেস্ট কমপ্লিমেন্ট, এটার উপর আর কোনো কমপ্লিমেন্ট হয় না। আমি একটু আবারও সুব্রত আপনার কাছে আসতে চাইবো। আমরা তো আসলে শুনছিলাম দিঘির কাছ থেকে তার মাকে নিয়ে, তার স্মৃতির কথা কিংবা অভিনয়ের কথা, এবং আপনি তো তার সাথে একেবারে তার জীবনের সাথে মিশে গিয়েছিলেন, তার সহকর্মী, তার সহধর্মিণী, আপনি, সে ছিল আপনার সহধর্মিণী। তো সেই জায়গা থেকে একটু জানতে চাইবো যে এই যে দুই জায়গাকে ব্যালেন্স করা, এটা আসলে তিনি কিভাবে করতেন? মারাত্মক। যে দেখা গেল যে আমার শুটিং নেই, বাসায় আমার থাকতে হবে, সে শুটিংয়ে যাওয়ার আগে সমস্ত কিছু একেবারে রান্না করে সব কিছু কমপ্লিট করে কিন্তু কাজে যেত, এটাতে কোনো ভুল ছিল না। আর একটা যেটা
আমার জন্মদিনটা খুব ধুমধামের সাথে করতো, যেটা বলার মতো না। মানে আমার জন্মদিনটা এমন দিনে পড়েছে যে রাতে প্রথমে আমার কেকটা কাটতো, তারপরে নতুন বছরে কেকটা কাটতো, অর্থাৎ আমার জন্মদিন হচ্ছে 31শে ডিসেম্বর। তো এটা সে কিন্তু একদম সারা রাত ব্যাপী আমার ওর মামারা, ওর খালারা যারা ছিল, সমস্ত আত্মীয়স্বজন, আমার কাছের খুব ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, ওর কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব, সবাইকে নিয়ে একবারে রাত ভোর পর্যন্ত মহা ধুমধামের সাথে সেটা করতো, যেটা এখন আমি খুব মিস করি। আর তার জন্মদিনটা আসলে আপনারা কিভাবে তখন সেলিব্রেট করতেন? আমরা সবাই মিলে, তখন তো দিঘি তো খুব একটা পায়নি জন্মদিন, তারপরও আমরা চেষ্টা করতাম, কিন্তু মানে বললাম তো ওর জন্মদিন। আমি একটু অ্যাড করতে চাই, আমি হওয়ার পরে যেটা দেখেছি যে বাবা যেটা বলছিল একটু আগে, যে সাংবাদিকদের নায়িকা, মা আসলে সাংবাদিকদের নায়িকা, যে এটা আমি দেখেছি যখন তার জন্মদিন আসতো, না বলা সত্ত্বেও কাউকে বলিনি, 25 তারিখ হয়ে গেছে, আমরা দেখতাম সন্ধ্যাবেলায় 4 থেকে 5 জন সাংবাদিক অন্তত আমাদের বাসায় হাজির। কেন? আজকে দোয়েলের জন্মদিন। তো এইটা প্রথমে একবার হলো, দুইবার হলো, তারপর থেকে মা বুঝে যেত যে এরা আসলে আমাকে সারপ্রাইজ দিতে আসবেই। পৃথিবী উল্টে যাক, এই 5টা মানুষ আমার বাসায় আসবেই। তার মধ্যে 2 জন মারা গেছে, একজন আলাদ আঙ্কেল, একজন জুটন আঙ্কেল, আমাদের খুব নামকরা সাংবাদিক ছিল এই সময়, মার সময়। তো এরা আসবেই। তো তারপরে যেটা হতো, আমরা ফ্যামিলি মেম্বাররা আসলে একটু সেলিব্রেট করতাম, কিন্তু আমাদের ফ্যামিলিদের সাথে এই সাংবাদিক আঙ্কেলগুলো সব সময় থাকতো, তারাও আসলে ফ্যামিলির একটা পার্ট হয়ে গিয়েছিল। আমরা জন্মদিন নিয়ে কথা বললাম, কাজ নিয়েও তো কথা বলছিলাম, আসলে তার কাজটাই আমাদের কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণার জায়গায়। একটি কাজ কাবুলিওয়ালা, সেখানে 3 জনই একসাথে আপনারা অভিনয় করেছেন। খুবই রেয়ার আসলে যে একটি ফ্যামিলির 3 জন মেম্বার একসাথে একটি চলচ্চিত্রে কাজ করছে, পুরো রিয়েল ক্যারেক্টারই বাবা মা হয়ে। এটা খুব সুখেরও আমাদের জন্য, আর দুঃখেরও এই জন্য যে এই ছবিটাই আমাদের 3 জনের একটি মাত্র ছবি একসাথে কাজ করা, আর তারপর আমাদের আর একসাথে কাজও করা হয়নি। এবং আমি মনে করি আমার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার হচ্ছে কাবুলিওয়ালাতে। তো আমি মনে করি যে আসলে এইটা মনে হয় একটা ব্লেসিং, বাবা মা একসাথে থাকলে তখন আসলে কোনো অ্যাওয়ার্ড বলো কি যাই বলো, এটা আসলে কেউই আটকাতে পারে না, এটা একদম সহজ হয়ে যায় কিভাবে সব কিছু। আর তখন আমরা বলতে কি সেই কাবুলিওয়ালা ছবিটা শুটিং করেছিলাম আমরা এই চ্যানেল আই প্রাঙ্গণে সেট ফেলে। হ্যাঁ, সেই অনেক দিন এখানে মঞ্চ ছিল, যেখানে ওর গানটা ছিল, কি যেন পুরো গানটা শুটিংটাই আমাদের এখানেই করা, আসলে অনেক স্মৃতি এই এতটুক জায়গার মধ্যেই আসলে। আচ্ছা, এখন সেই চ্যানেলের সাথে এখন চ্যানেলে সেই মিলাতেও পারবো না, খুঁজি যে এখানে শুটিং করেছিলাম। যখন আসছি গাড়ি থেকে নামলাম, ওকে বললাম যে বাবা এখানে সেট ছিল আমাদের বাড়ির, এখানে শুটিং করেছি অনেক জায়গায় এই মধ্যে। তো এগুলি আসলে যেমন খুব একটা সময়ে আনন্দও দেয়, আবার তার চেয়ে বেশি কষ্টও দেয়, কারণ আমরা আছি, ওই লোকটা তো নেই, তার সাথে এখানে আমরা অত কাজ করেছি, কত সময় কাটিয়েছি, কত আনন্দ করেছি, ওই কষ্টটা কিন্তু খুব খুব হয়তো শারীরিকভাবে আমাদের সাথে নেই, কিন্তু এই যে মানসিকভাবে তাকে ক্যারি করা এবং তার কাজগুলি এখন আমরা স্মরণ করছি। এবং কাবুলিওয়ালা কাজ নিয়ে যখন কথা বললাম, দর্শকদেরকে সাথে নিয়ে সেই চলচ্চিত্রের কিছু অংশ আমরা দেখে আসি। মা আমি না একটা কাবুলিওয়ালাকে দেখেছি, ইয়া লম্বা, গাল ভরা দাড়ি, হাতে এত বড় একটা লাঠি, আমি ভয় পালিয়েছি। ভালো করেছো। এই দুপুরবেলায় তুমি কোথায় গিয়েছিলে? বাইরে স্কুল মাঠে খেলতে। বাইরে থেকে এসেছো, ময়লা হাত দিয়ে কিচ্ছু ধরবে না। হ্যালো বাবা, তুমি কি করছো? লিখছি। বাবা জানো রান্দল না কাকে বলে? কাউয়া। ওরা কাউয়াই বলে। কেন কাক বলতে পারে না? বলে তো কাক বলে। ওরা হিন্দুস্তানি কিনা, তাই কাককে কাউয়া বলে। দেখে আসলাম কাবুলিওয়ালা চলচ্চিত্রের অংশটি, কি চমৎকার অভিনয়, এবং আপনাদের 3 জনকে আসলে সত্যি যে চরিত্রগুলোকে আপনারা কি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। এই জন্য যে দিঘি যাতে খুব স্বতঃস্ফূর্তভাবে অভিনয় করতে পারে এবং অভিনয় করার সময় যেন কোনো দুর্বলতা না থাকে, সেজন্যই কিন্তু আমি কাজী হায়াত সাহেবের প্রতি আমি ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওর ভালোর জন্য কিন্তু ওর বাবা মা চরিত্র আমাদের 2 জনকে নেওয়া, যাতে ওর অভিনয়টা খুব সাবলীল হয়, ও কোনো ধরনের যেন অসুবিধা ওর বোধ না হয়।
যে বাবাকে বাবাই ডাকছে, মাকে মাকে ডাকছে, সে লোক দুটো এখানে আছে, খুব স্বাভাবিক কথা বলতে পারছে। তার জন্য এই ছবিতে ওর অভিনয় করতে গিয়ে খুব প্রাণবন্ত হয়ে গেছে। আমার মনে হয় এটাও একটা কারণ ছিল যে হায়াত ভাই চিন্তা করেছিল। হায়াত ভাই অবশ্য ওর প্রথম ওই গ্রামীণ অ্যাডটা দেখেই কিন্তু আমরা পরিচালক সমিতির পিকনিকে গিয়েছিলাম, সেখানে প্রস্তাব দিল যে দোয়েল তুমি যদি রাজি থাকো তাহলে আমি দিঘিকে নিয়ে একটা স্ক্রিপ্ট করতে চাই, আমি কাবুলিওয়ালাটা করতে চাই, ও মিনিটা করবে। তো অন্যবর মা ওইখানে একেবারে আমাদের এখন যেই কবিরপুর আমাদের এফডিসি যে বড় স্টুডিওটা, সেখানেই কিন্তু ওই পিকনিকটা হয়েছিল এবং সেখানেই কথা দেয়া এবং তার অল্প কিছুদিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাওয়া। কারণ ওনার মাথায় ছিল যে উনি করবে, যার জন্য স্ক্রিপ্টটা তৈরি করতে ওনার আর খুব সময় লাগেনি। তো সেখান থেকেই আমাদেরকে নেওয়া যাতে ওর অভিনয়টা ভালো হয় এবং আলটিমেটলি তাই হলো। প্রথম ছবিতেই সে জাতীয় পুরস্কার পেয়ে গেল। আর একটা কথা বলে রাখি, দোয়েল কিন্তু একটি টেলিফিল্মও পরিচালনা করেছিল এবং ওর কাহিনী এবং আশ্চর্য এটা যে এবং সেই গল্পটাও ও লিখেছে যখন ওর জীবনে যা ঘটবে, আমার জীবনে যা ঘটবে সেটা সে তখন লিখে গেছে এবং সেটা অনিয়ারও চ্যানেলে হয়েছিল, কিন্তু সে অসুস্থ হয়ে যাওয়ার পরে সেটা অনিয়ার হয়েছিল এবং আকস্মিকভাবে সেই গল্পটা নিজে লিখেছিল এবং সে একটা প্যাটার্ন করেছিল, গল্পটা এমন হবে এবং সেই গল্পটাতে সে মারা যায়। অসুস্থ হওয়ার পরেই আমরা এটা চ্যানেলাইতে অনিয়ার করি ঈদের সময়, ঈদের চতুর্থ দিন সম্ভবত এটা অনিয়ার হয়। নামও ছিল আমাদের প্রার্থনা, আমার সাথে মিলিয়ে, আমার নাম যেহেতু প্রার্থনা, উনি দিয়েছিল আমাদের প্রার্থনা। তো এবং তো তাই হলো, সে মারাও গেল। এটা মানে অদ্ভুত লাগে যে তার লাস্ট কাজ এটা ছিল, যার অভিনয়ের শেষ সময় এসে খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু সে ওই নাটকটা করার জন্য খুব তার আকুতি ছিল যে আমি এই নাটকটা করব। এবং ঠিক ওই নাটকটা শেষ করে এডিটিং শেষ করে একদম এক সপ্তাহ পরে অসুস্থ হয়ে যায়। আমরা এটা হয়তোবা জমা দিব, আমরা এটা অনিয়ারের জন্য বিভিন্ন জায়গায় কথা বলছি, তখনই সে অসুস্থ হয়ে যায়। এইভাবে যে গল্পের সাথে ওর গল্পের সাথে আমাদের জীবনের মিলে যাওয়া, মানে আমাদের প্রার্থনা, ও মারা যাওয়ার পর মেয়ের কি হবে, পুরো নাটকটাই তা তিনি হয়তো বুঝতেই পেরেছিলেন যে আমার মনে হয় মানুষ আমরা যাওয়ার আগে হয়তোবা একটা সময় হয়তো আমাদেরকে জানিয়ে দেয় যে তোমার এই কাজগুলি তুমি করে ফেলো, সেটা জানান হয়তোবা ওকে দিয়েছিল, কিংবা জানান না দিলেও তিনি যে বুঝতে পেরেছে করে জানি না তো কখন কি হয়, আমরাও বলতে পারি না কখন আমরা চলে যাব। তো কিছু কাজ হয়তো মানুষ নিজের অজান্তেই ওইভাবে করে রেখে যায় যে যাতে তার ভবিষ্যতে তার পরের প্রজন্ম যেন অসুবিধা না হয়। আমি মনে করি যে সেরকম একটা কিছু আভাস ওর মধ্যে ছিল বিধায় সে এইভাবে করে গেছে। আমরা একটু দিঘির কাছে আবার আসতে চাই। মা যখন সবকিছু দেখছে, শিশু শিল্পী দিঘিকে দেখছে, চলচ্চিত্র পুরস্কার নিচ্ছে জাতীয়ভাবে, একই সাথে বিভিন্ন জায়গা থেকে তার কাজের অফার আসছে, সবকিছুর ম্যানেজমেন্ট সে করছে, তখন নিশ্চয়ই মায়ের একটা স্বপ্নও ছিল যে বড় হয়ে আমার মেয়েকে আমি এরকম দেখতে চাই। মা কি কিছু বলতো এইসব? হ্যাঁ, সে খুব চাইতো আমাকে নায়িকা হিসেবে দেখতে। সে তার ইচ্ছা একটাই ছিল যে আমার মেয়ে একটা সিনেমাই করুক, সমস্যা নেই, কিন্তু নায়িকা হওয়ার পর কেমন লাগে ওকে দেখতে, এটা হচ্ছে আমার টার্গেট। মানে আমি দেখতে চাই, একদিন ওকে দেখতে চাই যে ওকে ওই রূপটাতে কেমন লাগে, ওকে যদি আমি ওভাবে করে সাজাই, ওকে যদি ক্যারেক্টারের জন্য রেডি করি, কিংবা ওকে যদি আমরা ইভেন্টটাতে আমরা মহরত করি, কেমন লাগবে ওই ছবিটাতে, ওই পিকচারটাতে কেমন লাগবে। এটা তার একদিনের শখ ছিল যে আমি একটা ছবি করুক না, কিন্তু আমি তাকে দেখতে চাই। এবং তার অনেক টার্গেট ছিল তখন। ওই সময় উনি বলতো আমি এইভাবে মেনটেন করব, আমি এইভাবে কাজ করাবো, আমি এইভাবে কোথাও যেতে দিব না, এটা করতে দিব না, এরকম আমি মুখে তার অনেক কথা শুনেছি। হয়তোবা কিছু কথা মনেও নেই, মনে থাকলে আমি ওগুলোও করতাম অবশ্যই। কিন্তু আমার নায়িকা হওয়ার অন্যতম কারণ এইটা যে সে খুব দেখতে চেয়েছিল যে মা আমি একটু অভিনয় করি, বড় হয়ে আমি মানে কন্টিনিউ করি কাজ, যেহেতু সে পারেনি কন্টিনিউ করতে, আমি ওই জায়গাটা পূরণ করি। এবং মায়ের আরো অনেক স্বপ্নই বা ইচ্ছে নিশ্চয়ই ছিল, সে জায়গা থেকে আসলে কোন কোন কাজগুলি করতে ইচ্ছে করে মায়ের জন্য? এই যে এখন তো কাজ করছি তার জন্যই, আসলে এটা তো তার জন্যই করে যাচ্ছি। এর বাদে আমার খুব ইচ্ছা ছিল, আমি বলতাম আমি ডাক্তার হব, বড় হয়ে ডাক্তার হব। কেন ডাক্তার হব এটার একটা ইচ্ছা ছিল। আমি তাকে প্রায় অসুস্থ হতে দেখতাম, সে অসুস্থ হয়ে যেত। তো
অসুস্থ হয়ে গেলে হয় হসপিটালে যেতে হচ্ছে না তো বাসায় ডাক্তার আনতে হচ্ছে। তো আমি একদিন বলেছিলাম আমি বড় হয়ে ডাক্তার হয়ে তোমার চিকিৎসা করব, এই জন্য আমি ডাক্তার হব। তো এবং এইটা আমার একটা মানে কন্টিনিউয়াস একটা ইচ্ছা ছিল, যে ইচ্ছাটা আমার শেষ পর্যন্ত ছিল যতদিন উনি বেঁচে ছিলেন। আমার তখনও মন চেয়েছে আমি ডাক্তার হই, কিন্তু উনি মারা যাওয়ার পরে না কোনোভাবেই আমার আসলে আর ওইদিকে মনটা নেই। আমার মনে হয়েছে আমি কার জন্য হব এক্স্যাক্টলি। তো ওই জায়গাটা থেকে তারপরে আর ডাক্তার হওয়া হয়নি। তারপরে অনেক চিন্তা করলাম আসলে কি হব একটা সময় চলে আসছে, এখন তো আমার একটা ক্যারিয়ার সেট করতে হবে। তখন আসলে আমি সিনেমার বিকল্প কিংবা আসলে এই ইন্ডাস্ট্রির বিকল্প আর পাইনি। একটু বর্তমানের কাজে চলে আসতে চাই। এখন তো দিঘি অনেক কাজ করছে, নিজেকে প্রস্তুত করছে নতুন নতুন চরিত্রে অভিনয় করবার জন্য, এবং পুজোর সময়ও নানান ধরনের কাজের ব্যস্ততা থাকে। তো এখন আসলে পুজোর কাজের ব্যস্ততা কিরকম? এবং আমরা আজকেও দেখতে পাচ্ছি দুজন সুন্দর একটি পাঞ্জাবি এবং একটি সালোয়ার কামিজ পরে এসেছেন। শরৎকাল চলছে, তারপর একটা শারদীয় প্রভাব আছে সামনে আমাদের। বাঙালিদের জীবনে একটা বৃহৎ একটা উৎসব দুর্গাপূজা, তো এটাতে এখন সার্বজনীন হয়ে গেছে। আসলে আমরা একটা সময় এটা আরও আমাদের সবার মুখে শুনেছি যে একটা সময়ে এটা কোনো ভেদাভেদ ছিল না, একে অন্যকে শুভেচ্ছা জানাবার জন্য সবাই যেত, সমস্ত ধর্মের লোকেই। সেটা এখন তো আরও বিশালতা পেয়েছে, আরও ব্যাপ্তি বেড়েছে। তো এই চিন্তা করেই যে অনেক দিন পরে চ্যানেল আইতে যাব ওর মায়ের জন্মদিন উপলক্ষে, আরও একটা সুখবর যে এর মধ্যে তো আমাদের চ্যানেল আইয়েরও জন্মদিন পড়ে যাচ্ছে। তো সব উৎসব আমি মনে করি আমাদের একসাথে হয়ে গেছে, যেটা হয়তো বা আমাদের অন্য কোনো সময় কিংবা একটা বছর পরে দেখা গেল যে একটা সময় থেকে একটা সময় অনেক দূরে চলে যাবে। তো আসলে সব কিছু মিলেই কিন্তু এবার আনন্দটা মনে হয় আমাদের কাছে একটা আরও উৎসবটা আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠবে। এবং সেই জায়গাটায় বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি বাবা মেয়ে একসাথে মডেলিং করছে, সেগুলি আসলে যে হচ্ছে কিনা। গতবার যেভাবে করেছিলাম এবার গতবার করা হয়েছে খুব, এবার আমি করেছি ইন্ডিভিজুয়াল, বাবা করেছে ইন্ডিভিজুয়াল, এবার একসাথে করা হয়নি। কিন্তু হ্যাঁ এগুলো হয়েছে, এই পূজা উপলক্ষে কিছু কাজ হয়েছে, কিছু ফটোশুটের কাজ হয়েছে পূজা উপলক্ষে, এবং পূজার পরে সামনে কিছু কাজের কথা চলছে, কিছু কাজ লক হয়ে আছে, হয়তোবা এই বছর থেকেই কিছু কাজের শুটিং শুরু হবে, তো তখন তো সবাই দেখতে পারবে। আর খুব রিসেন্ট একটা টিভিসি করেছি শিয়াব শাহিন স্যারের, ওনার প্রথম টিভিসি। আমি খুব কৃতজ্ঞ, ওনার প্রথম টিভিসিতে আমি থাকতে পেরেছি, ওনার এত বছরের ক্যারিয়ারের প্রথম বিজ্ঞাপন। এটাও খুব শীঘ্রই অন এয়ার হবে। আমরা যখন শুরুতেই দিঘির সাথে কথা বলছিলাম, দিঘি বলছিল যে ছোটবেলায় শিশু শিল্পীদের আসলে ওইরকম হেড স্পিচ বা কোনো ধরনের ক্রিটিসিজমের মধ্যে পড়তে হয় না, কিন্তু বড় হয়ে অনেক রকম স্ট্র্যাটেজি থাকে, অনেক কিছু মেনটেন করতে হয়, এবং এগুলো মেনটেন করা বেশ ডিফিকাল্টও বটে। তো সেই জায়গাটা থেকে আসলে সব কিছু মেনটেন করে কিভাবে চলছে বা নিজেকে কতটুকু প্রিপেয়ার করতে পারছে দিঘি? বাবা যেহেতু পাশেই আছে, সবসময় সাথেই থাকে। আমি তো প্রথম 2 বছর ওর পাশে ছিলাম, তারপর থেকে কিন্তু আমি আর ওর পাশে নেই। এখন পুরো ক্যারিয়ারটা ও কীভাবে চলছে ওর মতো চলছে, কিন্তু এই অবস্থা চললে শুধু তা না, ও কী করবে না করবে প্রতিটা মুহূর্তে আমার সাথে আলাপ আলোচনা করে। কারণ এখন আমরা যে সময়টা পার হয়ে এসেছি, ওরা কিন্তু সেই একেবারে এমন একটা সময় ওরা পার করছে যেটা আমার কাছে অন্তত অনেক অচেনা মনে হয়, কিন্তু যেটা ওর কাছে অনেক সহজ সরল। তো এই জন্যে এখন দায়িত্বটা ওর কাছে দিয়ে দিয়েছি, যেমন তোমার মতো করে তুমি সামনে এগিয়ে যাও, কোনটা কি আর ভালো খারাপ তো আছেই, আর যেটা তুমি যেখানে বুঝতে পারছো না সেখানে আমাকে জয়েন করে নিও, আমাকে জেনে নিও, তাহলে তোমার জন্য আরও ভালো হবে। কিন্তু আমি মনে করি যে এখন ও যেভাবে ওকে নিয়ে যাচ্ছে সামনের দিকে, আমার মনে হয় সেও ভালোভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছে, এটুকু বলতে পারি আমি। দেখি কি বলবে। চেষ্টা তো করছি, প্রতিনিয়ত চেষ্টা করছি সঠিকভাবে চলার, মেনটেনেন্সটা করার, কিন্তু এটা সত্যি বাবার সাথে আমার একটা কনভারসেশন সবসময়ই হয়। দেখা যায় একটা নতুন কাজ হচ্ছে, একটা নতুন স্ক্রিপ্ট এসেছে, কিংবা এখন কোনো একটা জিনিসের কনসালটেশন লাগবে, এটা সবসময়ই হয়। দুজন কনসাল্ট করেই একটা ডিসিশনে আসা হয়, কিংবা ডিসকাশন থাকেই সবসময়। আর বাদ বাকিটা তো ফ্লোর সাথে আসলে হয়ে যাচ্ছে, কিন্তু চেষ্টা করছি যে একটা ওই জায়গাটাতে যাতে যেতে সক্ষম হই। দিঘির এই চেষ্টা চলতে থাকুক, এবং একই সাথে দিঘির অভিনীত নানান ধরনের কাজ আমরা সামনে যাতে করে দেখতে পারি, এবং সেই কাজগুলো যাতে করে আমরা
দর্শকরা যাতে করে ভালোবাসা জানে আমরা সেটাই প্রত্যাশা করব। আমরা একটু আবারও সুব্রত আপনার কাছে আসছি, আপনিও অভিনয়ে এখন আসছেন। আমি আজকে যে এখানে ইন্টারভিউ দিতে এসেছি দোয়েলের জন্মদিন উপলক্ষে, আমি একটা ছবির সেট থেকে এসেছি। আমার একটা শুটিং চলছে ডিসিতে, সেটা পরিচালককে বলেই, বদিউল আলম খোকনের ছবির নাম তছনছ, যে আমার এই জিতে হবে, আমাকে ছেড়ে দিয়েছে ঘন্টা দুয়েকের জন্য, তারপর সরাসরি চলে আসা। তো আমার মনে হয় আমরা আরও অনেক কাজ করতে পারতাম। দুঃখজনক হলো যে আমাদের হলের সংখ্যা এত বেশি কমে গেছে যে আসলে এখন ছবি বানানোটাই এটা প্রডিউসার সেভাবে টাকাটা লগ্নি করছে না ছবির পিছনে। যদি আমাদের এই হলগুলো থাকতো তাহলে আমার মনে হয় না আমরা কেউ এই ইন্টারভিউ দেওয়ারও সময় পেতাম। কারণ একটা সময় তো প্রচুর কাজ করেছি, আর এখন তো মাধ্যম অনেক বেড়ে গেছে, ওটিটি ফিল্ম হচ্ছে, ওটিটি সিরিজ হচ্ছে, অনেক কিছুই। এত চ্যানেলও তো আমাদের সময় ছিল না, শুধুমাত্র একটা মাত্র চ্যানেল ছিল। তো সেই হিসেবে কাজ কিন্তু হচ্ছে, কাজ আমরা করছিও, আমাদের কোনো নেই, কিন্তু তারপরেও আমাদের মনটা টানে যে আমাদের প্রতিনিয়ত আমাদের কাজটা যেন বড় পর্দায় আমরা দেখতে পারি। সেই বড় পর্দার প্রতি আমাদের আকর্ষণ, মোহ কিন্তু আমার অভিনয় জীবনের শুরুতে যেমন ছিল আজও তেমনি অনুভব করি। শুধু হলটা পাচ্ছি না বলে মনটা অনেক সময় ছোট হয়ে যায়। তবে আমি নিরাশাবাদী কখনোই ছিলাম না, আমি সম্পূর্ণ আশাবাদী যে যেভাবে চলছে হয়তো এতে আমরা উত্তরণ আমরা হয়ে যাবে, একটা হয়ে যাবে। যেই সংস্কৃতিটা এখন পৃথিবী থেকে বিলুপ্ত হয়নি, তা আমাদের মধ্য থেকে হবে না। আমরা হয়তো নতুন প্রযুক্তি নিয়ে দর্শকদের সামনে আসতে হবে, তাহলে হয়তো আমরা আমাদের চলচ্চিত্রগুলো দর্শকদের সামনে ঠিকই আমরা উপস্থাপন করতে পারবো। হ্যাঁ, আমরা সেরকমটাই প্রত্যাশা করছি, এবং একই সাথে তছনছ চলচ্চিত্রটির জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি একটি ভালো কাজ অপেক্ষা করছে বাংলাদেশি দর্শকদের জন্য। এবং একই সাথে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদের আয়োজনে আসবার জন্য। আমরা অভিনেত্রী দোয়েল সম্পর্কে আপনাদের কাছ থেকে আবারও নতুনভাবে জানলাম, এবং তার প্রতি চ্যানেল আই পরিবারের শ্রদ্ধা ভালোবাসা সবসময় থাকবে। এবং একই সাথে চ্যানেল আইয়ের জন্মদিন, পুজো, সব কিছুর জন্য অনেক শুভেচ্ছা আপনাদেরকে, অনেক অনেক ভালোবাসা। আশা করছি আবারও দিঘির নতুন কাজ নিয়ে, আপনার নতুন কাজ নিয়ে তারকাকথনের এই সেটে আমরা বসবো, আড্ডা দিব, কথা হবে। চ্যানেল আইয়ের প্রতি কৃতজ্ঞতা যে এবার আমি এবং দিঘি প্রথমবারের মতোই দোয়েলের তারকাকথনে জন্মদিনটা উদযাপন করতে এসেছি। বাহ, আমরা আশা করছি আবারও সামনের বছর 25 সেপ্টেম্বর আমরা দুজনকেই পাবো। প্রিয় দর্শক, আপনাদেরকেও বলে রাখি, অভিনেত্রী দোয়েল, যার পর্দার উপস্থিতি সবসময় আমাদেরকে মুগ্ধ করে গেছে, তেমনিভাবে দোয়েলের আলোতে আলোকিত হয়ে আমাদের বর্তমান সময়ের নায়িকা দিঘিও আলোকিত হোক এবং তার মায়ের স্বপ্নকে পূরণ করুক। আমরা তার সাথে সবসময় আছি এবং তার প্রতি আমাদের ভালোবাসা থাকবে। একই সাথে ভালোবাসা রইল আপনাদের জন্য। আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।